আমরা ছোটভাবে বলতে পারি একটা বিষয়, গত 3 ডিসেম্বর আমরা জানি আগরতলাতে হামলা হয়েছে বাংলাদেশের উপ হাই কমিশনে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে উপ হাই কমিশনে হামলা, এগুলো তাদের রক্তগত একটা দোষের বিষয়। আপনারা হয়তো জানেন না, তারা শুধুমাত্র মুসলিমদের উপর অত্যাচার করে না, তাদের মধ্যে যেই ব্যবধান, তাদের মধ্যে যেই বিচ্ছিন্নতা, আপনি বিভিন্ন রাজ্যের মধ্যে যাবেন, সেখানে যারা সংখ্যালঘু হতে পারে, সেটা জাতিগত সংখ্যালঘু হতে পারে, তারা ধর্মীয় সংখ্যালঘু, তারা সকলের উপর অত্যাচার করে। আমি ছোট্ট একটা উদাহরণের কথা বলি, সেটা হচ্ছে মান্দাই হত্যাকাণ্ড। আপনারা হয়তো জানেন না যে মান্দাই হত্যাকাণ্ড জিনিসটা কি। আমাদের বর্তমান যে ত্রিপুরা, সেই ত্রিপুরাতে মোটামুটি ভাবে চারদিকে ত্রিপুরীরা মিলে সেখানকার নর্মাল যে হিন্দু মুসলিম সাধারণ মানুষ ছিল যারা বাঙালি, তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে বল্লম, শাবল, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারপর তাদের হত্যা করেছে। তারা ছোট একটা নর্মাল বাচ্চা দেখেনি, তারা মহিলা দেখেনি, তারা কোনো কিছু দেখেনি। এভাবে হাজারে হাজারে উদাহরণ দিতে পারবো যেগুলো ভারতের নৃশংসতার জায়গা আমাদের কাছে উৎপাদন করে বা আমাদের কাছে দেখায়। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে রিসেন্ট যে ধরনের ইস্যুস ভারতে অ্যারাইজ হচ্ছে। আমরা সাবির মালিকের কথা বলতে পারি, আমরা তাবরেজ আনসারির কথা বলতে পারি। সেই ছত্তিশগড় থেকে শুরু করে তাদের ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে মুসলিমদের উপর গোরক্ষার নামে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে। আর এই হত্যাকাণ্ডের বিষয় কতটা নৃশংস, তারা বলে নারা দাও কার নামে, শ্রীরামের নামে, আর এই বিষয়টার উপর ভিত্তি করে তারা মানুষকে হত্যা করছে। এই বিষয়টা আপনি কোন সভ্য দেশে, সভ্য কোন একটা দেশে কল্পনা করতে পারেন? আর তারা বলে আমরা নাকি সাম্প্রদায়িক। তো এই কান্ট্রি আমাদের শিখাচ্ছে সভ্যতা কাকে বলে। তারা বরং আমাদের কাছ থেকে শিখবে যে বিভিন্নভাবে চিন্ময় ইস্যু নিয়ে তারা বিভিন্ন প্রেক্ষাপটে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ওটা ভারত নয়, ওটা হচ্ছে দাঙ্গার দেশ, যেখানে জন্মলগ্ন থেকে দাঙ্গা শুরু। সেটা 47-এর দাঙ্গা হোক, 64-এর দাঙ্গা হোক, বা 83-এর নিলাম দাঙ্গা হোক, যে কোনো জায়গায় তারা এই দাঙ্গা ছড়িয়ে ছড়িয়ে তাদের বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছে। এখন তাদের মতো যেই সাম্প্রদায়িক একটা কান্ট্রি যারা প্রত্যেকটা সেগমেন্টে এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, তাদের নোংরামো, তাদের হিপোক্রেসির জায়গাটা এত পরিমাণে বেশি। রিসেন্টলি একটা নিউজ প্রতিষ্ঠা হয়েছে বা ছাপা হয়েছে, যেখানে দুনিয়ার সবচেয়ে ফেক নিউজ তারাই তাদের সংবাদ মাধ্যম থেকে প্রচার করে। 1992 সালের আজকের এই দিনে বাবরি মসজিদ হিন্দুত্ববাদী যেই সংগঠন, তাদের দ্বারা ধ্বংসের শিকার হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে বা ফলশ্রুতিতে প্রায় 2000-এর অধিক মানুষ, মেইনলি মুসলমান, সেখানে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ভারতের এই ইতিহাস খুবই নৃশংসতার ইতিহাস। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, দেশ বিভক্ত হয়, সেই সময়টাতে তারা কাশ্মীরে প্রায় 10,000-এর মতো মা বোন এবং নিরীহ মুসলমানকে নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যার জায়গাগুলো কেমন? সেই হত্যার জায়গা হচ্ছে মায়ের পেটে যেই সন্তান, তাকে সহ তারা সেখানে হত্যা করেছে। শুধু তাই নয়, 2002 সালে আমাদের গুজরাটে সেখানে একটি জায়গায় গণকবর পাওয়া গেছে, যেখানে প্রায় 96-এর অধিক মানুষের লাশ পাওয়া গেছে, যার মধ্যে 50 জনের অধিক মহিলাদের লাশ পাওয়া গেছে। এবং এই পুরো কর্মকাণ্ড হয়েছে রাষ্ট্রদ্বন্দ্বের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তাদের প্রত্যক্ষ কর্মকাণ্ডের ভিত্তিতে। বিভিন্নভাবে দেখা গিয়েছে তাদের যে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্র ইনফরমেশন দিয়ে দিয়ে সাহায্য করেছে, এখানে মুসলিম ঘর, এখানে এইটা, তোমরা এখানে আক্রমণ করো। তো তাদের এই কর্মকাণ্ডের জায়গাগুলো, তাদের যে দাঙ্গার জায়গাগুলো, তাদের যে কমিউনাল দাঙ্গার জায়গাগুলো, সেগুলো তাদের যে ইনিশিয়াল ফেজ, তারা যেখান থেকে তাদের কর্মকাণ্ড সূত্রপাত করেছিল, সেখান থেকে শুরু থেকেই চলছে। আমি বলতে চাই, এই আগ্রাসনের জায়গাগুলো কোথায় তারা আগ্রাসন করে, আমাদের এই জায়গাগুলো ভালোভাবে বুঝতে হবে। তারা সীমান্তে ফেলানি হত্যা, স্বর্ণা হত্যা, এই স্বর্ণা একটা হিন্দু মেয়ে ছিল, তারা যখন হত্যা করে, দেখেন আপনি হিন্দুরা কি মুসলিম, তারা দেখেও বাংলাদেশি। ওরা এটা দেখে আমাদের সাহায্য করার চেষ্টা করে না, তাদের এই ভূখণ্ডটা দরকার। অর্থাৎ এখানে বাংলাদেশি না হিন্দু, এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি সকলকে সচেতন হতে হবে, তাদের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর একটা বিষয় বলতে চাই, আমরা ডুম্বুর বাঁধ সম্পর্কে জানি, ফেনী, নোয়াখালী, লালমনিরহাট, বিভিন্ন জায়গায় যে বন্যাগুলো হচ্ছে, সেগুলোর মধ্যে প্রত্যক্ষভাবে ইন্ডিয়াই দায়ী। বাংলাদেশ আর ভারতের মধ্যে আন্তর্জাতিক নদী প্রায় 54টি। এরা আন্তর্জাতিক আইন অমান্য করে বিভিন্নভাবে প্রত্যেকটা নদীর উজানে বাঁধ দিয়েছে। এই বাঁধের ফলে কি হয়েছে, যখন বর্ষাকাল আসে তখন আমরা ঠিকঠাকভাবে সম্পূর্ণরূপে বলা যায় আমরা বন্যাতে একেবারে তলিয়ে যাই, আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়, অনেক মা বোন এখানে প্রাণ হারায়। একই সাথে যখন শীতকাল আসে, তারা পানি রেখে দেয়। অর্থাৎ এর ফলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ডেজার্টিফিকেশন হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় যে পরিমাণে শস্য উৎপাদন হওয়ার কথা ছিল, এদের এই নোংরা কর্মকাণ্ডের জন্য সেটা হয় না। দিন শেষে আমি হুব্বুল ওয়াতানের কথা বলতে চাই, অর্থাৎ দেশপ্রেম। আমরা জানি দেশপ্রেম ইমানের অঙ্গ। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তেলিয়াগড়, সেক্রিগড়, ওইখান থেকে মাত্র 17 জন সৈন্য নিয়ে নদিয়া থেকে লক্ষণ সেনকে বিতাড়িত করেছিল। এই জায়গার মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে রাজা গণেশও এসেছিল, কিন্তু তার নিজের সন্তানের হাতেই নিজেকে বিতাড়িত হয়েছে। এইটা আর সেই গৌরে গোবিন্দের সময় নাই
যে আমাদের ওইখানে যে কোনো একটা বাচ্চা ছেলেকে গর্দান কেটে ফেলবে শুধুমাত্র কিসের জন্য, গরু কুরবানি দেওয়ার জন্য, সেই প্রেক্ষাপটের জায়গাটা এখানে কোনো সময় রেডি হয় নাই, ভবিষ্যতেও কোনো প্রেক্ষাপটে হবে না। তারা যেমন একটা দাঙ্গা দেশ, আমাদেরও বহির্বিশ্ব যেন দাঙ্গা দেশ হিসেবে চিনে। এই ক্ষেত্রে আমাদের একত্রিত হতে হবে। যেইভাবে ভারতীয় মিডিয়া উল্টাপাল্টা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যে কেউ ডাইভার্টেড হইতে পারে, ওই প্রেক্ষাপটে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে, সেটা অনলাইনে হোক বা এইটা আমাদের একত্রিতভাবে হোক, মানুষকে বোঝানো যে বিষয়টা এইভাবে না, বিষয়টা এইভাবে হচ্ছে। এইটা হচ্ছে বাংলাদেশ। এদিকে যদি চোখ রাঙা তাকাও, তোমার ওই চোখ ছিদ্র করে ফেলতে আমাদের বিন্দু পরিমাণও সময় লাগবে না। বাংলাদেশে যদি হামলা করার চেষ্টা করো, শুধুমাত্র ছাত্র জনতার সাথে তোমরা মোকাবিলা করতে আসো। ওই আগরতলা থেকে যদি তুমি আসতে চাও, আমাদের ব্রাহ্মণবাড়িয়াই পারলে বর্ডার পার করে আসো দিকে। তোমাদের ছিলে ছিলে কই যে পার করব, তোমাদের কোনো ধারণ শক্তি নাই। বাংলাদেশে যদি ওই মোদি এবং পেতাত্তা যে 24-এর গণ হত্যাকারী ওই স্বৈরাচারী হাসিনাও যদি দাদার সাথে দিদিগিরি করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ মেনে নেয় না, কখনো মেনে নিবে না।